हाथियार कोई हाथियार कोई কিলোমিটার এবার দেখা যাচ্ছে না আপনাকে ও তো জানে না তা দেখে ওই বাবু জানি না আমরা কি আসিনি খাতা দিয়েছিল খাতা আরে এই তো আগে জানি করে ধরে রাখো একা করে একাই গাড়ি দেবে আপনি ঠিক আছে আপনার তো বুঝলি ঠিক আছে ঠিক আছে ভালো করে মাথাটা পোস্ট করো কত করতে কোথা যায় হ্যাঁ বুঝা না তাহলে এই সমস্যা করবে ওকে পিছনে সমস্যা কি পিছনে যাও দুইটা কারণে আমরা পাম্পিং এর সমস্যা হয় পাম্পিং অয়েল এরকম পুড়ে যায় সেক্ষেত্রে আমরা এটা কর্তন করে মেরামত করি ঠিক না এখন যে সমস্যাটা আমরা পাইছি এই কয়েল যদি আমরা মেরামত করে আবার এটাকে ফিটিং করে তেলামাটি দেবো বুঝা গেল ওই মেশিনটা আমরা ঠিক করে এদিকে যাবো মানে আটটার দিকে যাও ভিডিও করতেছে না তোমার তো দেয় দিছে ভিডিও
এটার কি সমস্যা হয়েছিল? এটা পাম্প জ্যাম হয়ে গেছে, বুঝতে পারছো? ওই কলটা দিয়ে কেন এই ফ্রিজের কম্প্রেসর, দুইটা কম্প্রেসর কাটলাম। এর আগেও কম্প্রেসর কেটেছি, রোটারি কম্প্রেসর এবং ট্রল কম্প্রেসর। এর কারণ কি? দুইটা কারণে মূলত আমরা কম্প্রেসর কর্তন করি বা কাটি। একটা কারণ হচ্ছে যদি এর পাম্পিং সমস্যা হয়, মেকানিক্যালের সমস্যা হয়। মেকানিক্যাল সমস্যা কোনটা? যেমন এই কম্প্রেসরটা দেখো যে জ্যাম হয়ে গেছে, ঠিক না? আবার এই কম্প্রেসরটা দেখো একদম ফ্রি, এই যে দেখো ফ্রি, ঠিক না? কিন্তু এটা কি ফ্রি? না স্যার, এটা ফ্রি না। এর কারণ হইল কি, এটা তেল উঠে নাই বা তেল কম থাকার কারণে জ্যাম হয়ে মানে পিস্টন সিজ করছে, সিজ করে কি হয়েছে, আটকায় গেছে। আটকায় যাওয়ার কারণে মেশিন চলে নাই, ওভার হিটে এর স্টার্টিং কয়েল জ্বলে গেছে। আর যদি বেশি সময় ধরে লাইন দেওয়া হয়তো রানিং কয়েলও জ্বলে যাইতো। তাহলে মূল সমস্যাটা ছিল কি? পাম্পিং সমস্যা। আর কখনো কখনো দেখা যায় যে ভুল সংযোগের কারণে, ভুল সংযোগ বুঝো, যে কমনে আর রানিংয়ে থাকে স্থায়ীভাবে সংযোগ, আর স্টার্টিং এর মধ্যে থাকে অস্থায়ীভাবে সংযোগ। এখন আমরা যদি ভুল করে, যেহেতু আমরা এর নতুন কাজ শিখতে আসি, ট্রেনিং করতে আসি, অনেক সময় আমরা ভুল করে লাইন দিয়ে ফেলি, আমরা যারা প্রশিক্ষণার্থী যারা আছে, ঠিক না? এতে করে হয় কি, স্টার্টিং কয়েলটা জ্বলে যায়। স্টার্টিং কয়েল জ্বলে যায় বা রানিং কয়েল লোডের কারণে জ্বলে যায়। তাহলে মূল সমস্যাটা কি? ইলেকট্রিক্যালের সমস্যা। ইলেকট্রিক্যাল অংশ, কম্প্রেসরের মধ্যে দুটো অংশ থাকে, কম্প্রেসর মোটর, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অংশ, একটা মেকানিক্যাল অংশ। তো ইলেকট্রিক্যাল অংশ হচ্ছে এই জিনিসটা, দেখো ভালো করে দেখো, এই যে কালো দেখা যাইতেছে না? কালো দেখতেছেন আপনারা? তোমরা দেখতেছো? এইটা হচ্ছে ভুল সংযোগের কারণে, বা যদি লক রোটর মানে লক রোটর এম্পিয়ার বলে না? রোটর যদি লক হয়ে যায়, জ্যাম হয়ে যায়, সেটা হতে পারে জ্যামের কারণে বা অন্য অতিরিক্ত লোডের কারণে। তাহলে এরকম স্টার্টিং কয়েল জ্বলে যায়। স্টার্টিং কয়েল জ্বলে যাওয়ার এটা কিভাবে বুঝতে পারবো যে স্টার্টিং কয়েল কিভাবে জ্বলে? স্টার্টিং কয়েল জ্বলে যায় যদি স্টার্টিং কয়েলে মানে ভুলবশত সংযোগ দেওয়া হয়, বা ক্যাপাসিটরের মান যদি বেশি দেওয়া হয়, অথবা ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায়, হ্যাঁ। আর আমরা যে রানিংয়ের মধ্যে লাইন না দিয়ে যদি স্টার্টিংয়ের মধ্যে দিয়ে দিই, এই সমস্ত কারণে স্টার্টিং কয়েল জ্বলে যায়। বুঝতে পারছি? স্টার্টিং কয়েল জ্বলে। আর রানিং কয়েল কীভাবে চলে? রানিং কয়েল জ্বলে হইল গিয়ে, ধরো বেশি পরিমাণে লোড, অ্যাম্পিয়ার দরকার 1 অ্যাম্পিয়ার, সেখানে অ্যাম্পিয়ার নিতেছে 1.5 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার। এরকম যদি দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকে, রানিং কয়েল জ্বলে যাবে। এবং রানিং কয়েল জ্বলে যাওয়ার আরও কারণ হচ্ছে যদি ওভারলোড সঠিকভাবে কাজ না করে। ওভারলোড যদি নির্দিষ্ট মানের বা নির্দিষ্ট গ্রেডের অ্যাম্পিয়ারের যদি ওভারলোড প্রোটেক্টর আমরা ব্যবহার না করি, সেই ক্ষেত্রেও পুড়ে দেবে, এই রানিং কয়েল পুড়ে যাবে। আমার এখানে কম্প্রেসর ওয়াট হচ্ছে 150 ওয়াট। আমি এখানে 200 ওয়াটের যে ওভারলোড থাকে সেই ওভারলোড ব্যবহার করলাম। এখন এটা যদি বেশি অ্যাম্পিয়ার নেয় তাহলে কাজ করবে? এটা তো ছোট কম্প্রেসর 150 ওয়াট, আর এটা হচ্ছে 200 ওয়াটেরটা লাগাইলাম। অথবা 150 ওয়াটের কম্প্রেসরের যে ওভারলোড থাকে 15, সেখানে আমরা দিয়ে দিলাম 16, অর্থাৎ 130 গ্রেডের। তাহলে এই ছোট যেটা, এটা কি ট্রিপ করবে? ট্রিপ না করলে এরকম কয়েল জ্বলে যাবে। তাহলে মূল বিষয় হচ্ছে রানিং মানে ইলেকট্রিক্যাল অংশ অথবা মেকানিক্যাল অংশ, যে কোনো একটা ফল্ট যদি হয় কম্প্রেসরে, তাহলে কম্প্রেসর আমরা কর্তন করি, মেরামত করি। বুঝতে পারছি? কম্প্রেসর যদি কাইটা যদি ঠিকঠাক করার ব্যবস্থা যদি করি, তাহলে আবার এটাকে কম্প্রেসর মানে ফ্রিজের মধ্যে চালানোর উপযোগী করে তোলা যাবে। এখানে যেমন এই যে স্টার্টিং কয়েলটা জ্বলে গেছে, এটা যদি বাইন্দে আমরা ঠিক করি, আবার চলবে। স্যার এই বাইরেরটা রানিং কয়েল, এটা বেশি কয়েল, এই যে রানিং মোটা তার, এটা হচ্ছে রানিং কয়েল, আর ভিতরে যেটা অল্প তার এবং চিকন, এটা হচ্ছে স্টার্টিং। আর এই কম্প্রেসরটার কি সমস্যা হয়েছে? এটা হলো যে পাম্পিং জ্যাম হয়ে গেছে। জ্যাম হয়ে যাওয়ার কারণে বেশি সময় ধরে লাইন দেওয়া হয়েছে, লাইন দেওয়ার কারণে এটি স্টার্টিং কয়েল ওই যে জ্বলে গেছে, কালো দেখা যায়, দেখতেছ? এই কালো অংশটা জ্বলে গেছে, ভালো করে দেখো, এই যে জ্বলে গেছে, দেখা যায়? তাহলে এটার মূল সমস্যাটা কি? এই মেকানিক্যাল অংশ জ্যাম থাকার কারণে সমস্যাটা হয়েছে। যদি কোনো সময় এই মেকানিক্যাল অংশ জ্যাম হয়ে যায়, তাহলে এরকম তেল দিতে হয়। হ্যাঁ, বুঝতে পারছি? এরকম তেল দিয়ে এটার ভিজায় রাখতে হয় এই পিস্টনের মধ্যে এবং এই যে এই ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে। পিস্টন রিং করে কিনবো, বুঝি নাই? কম্প্রেসর কেউ কাজ কি?
কম্প্রেসরের কাছে সংকোচন করা, সংকোচন কেমনে করে ব্যাপারটা সংখ্যার আকারে এই তো একটা ভালো প্রশ্ন করছো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাই তখন দেখানো দরকার। জি স্যার এই যে দেখো, এই পিস্টনটা যখন নিচের দিকে যায়, জি নিচের দিকে যায় তখন এটাকে বলে বিডিসি, মানে বটম ডেড সেন্টার। অর্থাৎ নিচে যখন যায় তখন ওই যে বটম ডেড সেন্টার। আর এই কম্প্রেসরের পিস্টনটা যখন এই যে উপরের দিকে যায়, উপরের দিকে যেতে থাকে না, জি গিয়ে একবার যে উপরে পৌঁছায় যায়, একেবারে এই হেড সিলিন্ডারের কাছাকাছি পৌঁছায় যায়, জি তখন ওইটা হচ্ছে টিডিসি, টপ ডেড সেন্টার। এখান থেকে যে ফাঁকা অংশটা, যে বাতাসটা থাকে, বাতাসটা যখন ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসতে থাকে তখন এটা সংকোচন, সংকোচন বলি না আমরা, জি, জি। সংকোচন যন্ত্র। এই বাতাসটাকে যখন ছোট করে নিয়ে আসে তখন এর প্রেশার বাইরে যায়, গিয়ে এটা ডিসচার্জ লাইন দিয়ে আউট করে দেয়। আবার যখন এটা যে নিচের দিকে যায় গেলে আবার ফাঁকা জায়গা তৈরি হয়, ফাঁকা জায়গা তৈরি হইলে তখন আবার হয়ে যায় সাকশন। যখন সামনের দিকে চলে আসে, উপরের দিকে চলে যায় তখন বলে টপ ডেড সেন্টার, টিডিসি, টপ ডেড সেন্টার। এইটা হয়ে যায় ডিসচার্জ। আর যখন টাইনে আনে তখন হয়ে যায় এটা সাকশন। এই কম্প্রেসারটা দেয়, রোটারি কম্প্রেসারটা দাও, এটা দিয়ে আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে। রেসিপ্রোকেটিং টাইপ কম্প্রেসর, এগুলি ফ্রিজে ব্যবহার করা হয়। এটা রোটারি কম্প্রেসর, এটা কিসে ব্যবহার করা হয়? এটা এসিতে ব্যবহার করা হয়। এতে হচ্ছে হালকা একটু দাগ দিয়ে দিই, দাও হালকা, লাগা হালকা। এই চশমা কলম দিয়া দিলেও তেল থাকবে না, এই যে দাগ থাকবে না। এইদিকে দেখো, যাও না কেন, এই রোটারি কম্প্রেসরটা হয়েছিল, এটা জ্যাম হয়ে গেছিল, রোটর লক হয়ে গেছিল। এটার বলে LRA, লক রোটর অ্যাম্পিয়ার। আমরা যে কোনো বৈদ্যুতিক মোটর, ফ্যান মোটর, কম্প্রেসর মোটর, এই জাতীয় যত মোটর বিশিষ্ট ডিভাইস আছে এগুলি, এই যে মেশিনটা সুইচ দাও, ভালো করে খেয়াল করে মেশিনটা সুইচ দাও, দেখো দেখি ক্ষতি হয়ে গেছে, সময় লাগছে না? তাহলে আমি এই যে স্টার্ট করলাম, অ্যাম্পিয়ার মিটার দাও, অ্যাম্পিয়ার মিটার দাও, অ্যাম্পিয়ার কত উঠে দেখো, দেখো অ্যাম্পিয়ার কত উঠে, লাভ দিয়া, এই লাভ দিয়ে কত উঠে দেখো, আরে কি বলে বেশি উঠে না? হ্যাঁ জি হ্যাঁ, এবার এদিকে দেখাও। এই মেশিনটা যখন স্টার্ট করা হয়, স্টার্টিং অবস্থায় যে এম্পিয়ারটা নেয় এটাকে বলা হয় LRA, লক রোটর অ্যাম্পিয়ার। কারণ এটা যদি ধৈর্য যদি রাখে আর ওই অবস্থায় যদি কারেন্টের সুইচ দেওয়া হয়, অ্যাম্পিয়ারটা যে হাই হয়ে যায়, এটা হচ্ছে লক রোটর অ্যাম্পিয়ার। এখন এই যে এখন যে অ্যাম্পিয়ারটা আছে, এখন এটা কি অ্যাম্পিয়ার? রানিং লোড অ্যাম্পিয়ার, RLA, রানিং লোড অ্যাম্পিয়ার। আরেকটা এম্পিয়ার দেখাইতেছি তোমাদেরকে, এগুলো আমি সমালোচনা করবো। হ্যাঁ, এমপিটা দি তাহলে এখন যে লোডটা দিব দেখবেন কত আছে এম্পিয়ার, কত আছে? হ্যাঁ, গ্যারান্টি দেখো পারে কিনা। আরো যদি লোড বেশি দেই আরো বাড়বে। তাহলে আমরা কয় ধরনের এম্পিয়ার পাইলাম? 3 ধরনের এম্পিয়ার পাইছি। তাহলে FLA, RLA, আর হলো গিয়া প্রথম হইছে LRA, লক রোটর এম্পিয়ার, এরপর হলো রানিং লোড এম্পিয়ার RLA, এরপরে কি পাইছি FLA, ফুল লোড এম্পিয়ার। তিন অবস্থায় পাইছি এম্পিয়ার, ঠিক না? স্যার এগুলা কি মান আছে? হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট মান আছে। নির্দিষ্ট মান তুমি ঘরে বাইর করে নিও, আগে আমার কথা শুনো। তাহলে এই কম্প্রেসরটা ভালো করে বুঝো, এই কম্প্রেসরটা যে লক রোটর এম্পিয়ার হয়ে গেছে, বেশি এম্পিয়ার নিচ্ছে, তাহলে আমরা বোঝার ক্ষমতা আছে না? বুঝতে পারবো না? এই 2 টনের একটা কম্প্রেসর 12 থেকে 14 এম্পিয়ার রানিং অবস্থায় নেওয়ার কথা, ফুল লোড অবস্থায় 12 থেকে 14 এম্পিয়ার আনুমানিক নেওয়ার কথা। এখন এখানে যদি ধরো 40-45 এম্পিয়ার নিয়ে বসে থাকে, মেশিন না চলে, তাহলে কি আমরা বুঝতে পারবো না যে লক রোটর এম্পিয়ার হয়ে গেছে? আইডিয়া করা যাবে তো? মেশিনের কয়েল ভালো দেখাচ্ছে, বডি নাই, কিন্তু মেশিন স্টার্ট হচ্ছে না, শুধু আওয়াজ হচ্ছে, আওয়াজ, কিন্তু মেশিন চলতেছে না, বাতাসও দিচ্ছে না, মেশিন রানিংও হচ্ছে না। এই ধরনের অবস্থায়, এই অবস্থায় আমরা কম্প্রেসরটাকে কাইটা যদি লক রোটারটা খুলে দিতে পারি, মানে লকটা খুলে দিতে পারি, তাহলে কি হবে? মেশিন ভালো হয়ে যাবে, আবার কাজের উপযোগী করে তোলা সম্ভব হবে, মানে কাজে লাগানো যাবে। রোটারি যে কোনো কম্প্রেসর যেতে পারে। আচ্ছা, আর যদি মনে করো যে তোমার এটা লাগাই দেওয়ার সাথে সাথে কাট আউট কেটে যায়,
তাহলে তো বোঝা গেল কয়েলের খারাপ। ঠিক আছে। আবার দেখা গেল যে কয়েলটা বডি হয়ে গেছে, তাহলে তো আর ঠিক করে লাভ নাই, কয়েল বানতে হবে, সমস্যা। আর রোটারি কম্প্রেসর কয়েল এত সহজে ঠিক করা যায় না, আর ঠিক করার প্রয়োজনও নাই। এগুলি সহজে ঠিক করা যায়, কিন্তু এগুলো কঠিন বডির সাথে ফিক্সড করা, বুঝতে পারছি? রোটারি কম্প্রেসর যদি বডি হয়ে যায় বাতিল, বুঝতে পারছি? আর রেসিপ্রকেটিং বা স্টল কম্প্রেসরের ক্ষেত্রে এটা রিপেয়ার করার যোগ্য কিন্তু। আচ্ছা, তাহলে এই কম্প্রেসরটা হয়ে গেছিল কি লকড হয়ে গেছিল, লকড। এটাকে আমরা বলি লকড, LRA, লক রোটর অ্যাম্পিয়ার। এটাই কাটা হইলো, এই যে অংশটা কই, যে অংশটা নিচের অংশটা তেল রাখলাম। এখন এটাকে খুলবো, খুইলা এর যে লকড কোন জায়গায় হয়েছিল এটা আমরা দেখবো। হ্যাঁ, এই যে পাইছি, এই দেখো, এইটার নাম্বার হইলো গিয়া তোমার 10 mm। 10 mm আগে না লাগাইতে হবে, আমাদের হাতে খুঁজতে বেরিয়ে গেলে নিচে বেরিয়ে যাবে, বুঝছো? এই দেখো, ভালো করে দেখো, বিশাল শক্তিশালী। আগে এটাতে ইজি করে নিতে হবে। হ্যাঁ, আমি খোলাইতে পারলাম না, আগে ঢিলা করে নিলাম। এটাতে কাজটা করলে আমার কাজটা দ্রুত করা যাবে। এরকম মেশিন আরো আছে অনেক, বুঝছো? ওটা 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 মেশিনের নাম কি? কোনটা? রোটারি কম্প্রেসর, এই সকেট ট্রেন সেট, সকেট ট্রেন সেট। এইদিকে দেখতেছো, ভালো করে খেয়াল করো। জি স্যার। এই একটা অংশ খুললাম, এইটা হইলো গিয়া এর যে এই থাকে না, এই যে শেফট, এটা কিন্তু এক ধরনের বুশ। হ্যাঁ, এই যে খুলে ফেললাম, বলছি না? জি স্যার। এইটা কিভাবে পিস্টনের কাজটা করে এটা দিয়ে ভালো করে বোঝা যাবে। এই তো এখানে একটা জিনিস আছে, এটা হলো মূলত তোমার একটা এটা কি বলে, এই অংশটা আছে তোমার এখন সাকশন অবস্থায়। এটা সরো, এটা সরো, তোমরা দেখবে না, দাঁড়ে আসো। এটা সাকশন লাইন না? জি স্যার। এই সাকশন লাইন এদিক দিয়ে যখন আসবে, এই যে এটা হলো মূলত পিস্টনের কাজ করে। জি। এটা কিন্তু পিস্টন না, রিং টাইপ পিস্টন। এটা কিন্তু রিং টাইপ, রিং টাইপ। এটা যখন এই যে এদিকে আসতেছে না, জি, এইটুকু অংশ এই যে বাতাস টাইনে আনতেছে, এই পর্যন্ত বাতাস আছে, জি। বাতাস আনতেছে। আর এদিক দিয়ে হলো বাতাসটারে সংকোচন করে ধাক্কা দিয়ে এদিক দিয়ে বের করে দিবে, এদিক দিয়ে বের করে দিবে। জি স্যার। বুঝতে পারছো কি সুন্দর জিনিস না? জি স্যার, জি স্যার। এটা কাপড় দাও, কত সূক্ষ্ম, অনেক সুন্দর। একদম এটা হলো জেট ইঞ্জিনের মতো হয়ে গেছে। এই দেখো ভালো করে দেখো বাতাসটা কেমন, এই যে এটা পিছনে যেতেছে না স্প্রিংটা, এর কাজ হলো এরকম, এই যে সরায় দাও, এই যে দেখো সুন্দর জিনিস স্যার। এই যে দেখো এখন কি হইলো, এই যে বাতাস যেটুকু ছিল, যেটুকু আনছিল, এটুকুর ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখো, এই যে ধাক্কা দিয়ে নিয়ে গেছে, আর এইটুকু জায়গা ফাঁকা হয়ে গেছে না, এখন এটার ভিতরে বাতাস আছে, মানে সাকশন হচ্ছে এখন। এই দেখো টানছে, এই দিচ্ছে। এই হ্যাঁ, এখন এই যে এনে যে বাতাসটা ছিল না, হ্যাঁ, এই পিস্টনটা যখন এই পারে চলে আসছে, এই যে এর এই দিকে চলে আসছে, এর মানে হলো বাতাস ঠেলে নিয়ে আসবে। এই দেখো, এই যে ঠেলে নিয়ে আসতেছে। জি স্যার। আর এর কাজ হলো সেপারেট করা, সাকশন এবং ডিসচার্জ লাইনটা এইটুকু জায়গার মধ্যে সেপারেট করা, বুঝতে পারছি? এটার যেরকম আছে হলো এই যে দেখো পিস্টন দেখো, এই নিচে যখন আসে তখন ওই যে টিডিসি বটম ডেড সেন্টার, এই যে এখন হচ্ছে টিডিসি টপ ডেড সেন্টার। এখন বাতাস সংকোচন হইল। জি স্যার। আর এখন যেটা হচ্ছে বাতাস, অতিরিক্ত বাতাস এই সাকশন দিয়ে টাইনে নিতেছে। জি। আর এটার ক্ষেত্রে এরকমই ঘটনাটা, ভালো করে খেয়াল করো, এটাতে ক্লিয়ার বোঝা যায়। জি স্যার। এটা হচ্ছে এর সেপারেটের কাজ করে। এইটা লাইনটা হলো সাকশন আর এটা হলো ডিসচার্জ। এখন এটাকে যখন ঘোরানো হয়, এটা যখন ঘুরে তখন কি করে, এইটার বাতাসটা এই যে এদিকে বাতাসটা এনে এই পর্যন্ত আনলো, আর এদিকে যে বাতাসটা ছিল, এই যে বাতাসটা এনে ছিল, এই বাতাসটা ধাক্কা দিয়া এই পর্যন্ত পার করে দেয়। এই যে পার হয়ে গেছে, মানে ডিসচার্জ হয়ে গেছে, ডিসচার্জ হয়ে গেছে। এদিকের তো কাজ নাই, এখন এই যে দেখো এই যে ফাঁকা জায়গা আরো ভরে গেছে, নতুন করে আবার টানবে। বুঝতে পারছো? জি স্যার। এই ফাঁকা জায়গা ভরে গেল, পুরো হয়ে গেছে না। এখন এই যে দেখুন কি হইতেছে ঘটনাটা, এই সাইডে দিলাম দেখো, এই যে এই যে ধাক্কা দিয়ে দিছে, এই যে টান দিয়া নিয়ে গেল, আবার এই বাতাস ধাক্কা দিয়ে সরাই দিল, এই যে ডিসচার্জ হয়ে গেছে। এবং এই কাজটা ধরো প্রতি মিনিটে 2800 বার 3000 বার পর্যন্ত এই ঘটনা যখন ঘটে, তখনই আমরা বুঝতে পারি যে বাতাস হচ্ছে। এবার সোজা করে আমরা এবার চালায় দেখাবো এটা। হ্যাঁ, আমি এই পিস্টনটা খোলার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এইটা নিলে চেষ্টা আমরা ওই যে ইয়াতে দেখতেছি।
দেখছো এটার পিস্টন, এটাই কিন্তু মূলত পিস্টনের কাজ করে। এই পিস্টন আর এই পিস্টন কি একরকম দেখা যায়? হ্যাঁ, এটাই কিন্তু মূলত পিস্টন রোটারি টাইপ কম্প্রেসরের। দেখছো কোনোদিন এর আগে? হ্যাঁ, এটা যে ক্র্যাঙ্ক শেফট আর এটা হলো সেপারেটর পিস্টন, এটারও কিন্তু পিস্টন একই রকম। বুঝতে পারছো? ঘটনাটা বুঝছো নি? এরপরে হয়তো তোমরা এটার সুযোগ পাইতেও পারো, নাও পাইতে পারো। আজকে ভালো করে দেখে রাখো। এই সমস্যাটা কি হয় জানো? সমস্যাটা হয় এই যে সেপারেটরটা আছে না, এই সেপারেটরটা যখন তেল না থাকে তখন এটার মধ্যে জ্যাম করে। এই সেপারেটর ঘর্ষণ খায়া এটার মধ্যে যায় জ্যাম হয়ে যায়। জ্যাম হয়ে গেলে তখন আমরা বলি যে লকড হয়ে গেছে। কি হয়েছে? লকড হয়ে গেছে। এটাই ওই লোকের রোটারি কম্প্রেসর রোগ। বুঝতে পারছি? এই সেপারেটরটা যদি আবার তুমি চেঞ্জ করে দাও, রিং চেঞ্জ করে দাও, কম্প্রেসর আবার সচল হয়ে যায়। বুঝতে পারছি? হ্যাঁ, আজকের ভালো একটা জিনিস দেখলাম না? স্যার এই ক্ষেত্রে কি আলাদা পাওয়া যাবে এগুলো? আলাদাই পুরান দুরান পাওয়া যায়। মাস দেড়েকের মধ্যে কাজ দেখলেই দোলাই খাবে দেব, দোলাই খাবে। ভালো করে দেখো। আরে দাঁড়ান, তুই সামনে নিলে আমার উপরটা ক্লিয়ার। ময়লা টয়লা মনে হয় না আছে। মশা দিতে পারছ? বাবা আপনার কল্লাগা সরান। স্যার কি 100 দেওয়া লাগে নাকি স্যার? হয়ে গেছে তো, এই যে হয়ে গেছে। এটা এখন চালাবো আমরা। হ্যাঁ, এটা কমন কি মাইপে রাখছিলেন? আগে তো ছিল। এটা রানিং না? এটা আগে চালাইছি না, একবার চালাই দেখাইছি না, বোঝা না কিন্তু। এটা তো 6 মাস ধরে কাজ করে। ওই লাগে আমারও কাজ করে 3 মাস ধরে। তোমাদের সিনিয়র না এরা? ওখানে দিয়ে লুই খারাপ। কত গ্রাম তেল থাকে? 500 থেকে 700 গ্রাম। আর এটার জন্য ধরো 1 লিটার। এই দেখতেছো? এই দেখ ধরছি। লাইন দাও। দেখো কেমনে করে দেখো। হ্যাঁ, ওই যে চলছে চলছে চলছে। দেখছো ঘটনা কেমনে করছে? হ্যাঁ, তুমি কি এনেছেন বুঝলাম না। দাও। দেখছো কেমনে করে? দেখছো এটা কেমনে কাজ করে? অর্ডার হিসেবে কেমনে কাজ করে দেখছো? তুমি এটা এমনি দৌড়বা, দৌড়ে দেখবে এটা পাম্পিং হয় কি হয় না। এনে টানে কিনা আর এনে ছাড়ে কিনা এটা দেখবা। জি স্যার। দাও টানে টানে। আচ্ছা, তাহলে তোমরা এই যে সাকশন লাইনের মধ্যে ধরছো, সাকশন লাইন কি টানার কথা না? জি স্যার। টানে নাই কেন? কারণ এটা হলো হেড সিলিন্ডার। এই পিস্টন হেড সিলিন্ডার যেটা আমরা যে ওপেন করে খুলে রাখছি, খুলে রাখার কারণে এখানে সাকশনও হচ্ছে না, বাতাস টানতেও পারতেছে না, বাতাস রিজার্ভ করে সংকোচনও করতে পারতে না, যার কারণে বাতাস বেরোতেছে না এবং টানতেও আছে না। এখন আমরা এটা কি করবো? প্রসেসিং এর মাধ্যমে এটা ফিটিং করব এবং এটা হয়ে যাবে এটা পরিপূর্ণ কম্প্রেসর। এখন আছে কিন্তু শুধু মোটর অবস্থায় আছে, মোটর চলতেছে কিন্তু কম্প্রেশন নাই, কারণ এর মধ্যে অপূর্ণতা আছে। কি আছে? অপূর্ণতা আছে। এখন আমরা কি করব? পূর্ণ করব। এই দেখেন এখানে আছে তোমার একটা ডিসচার্জ ভালভ, এটা কিন্তু ডিসচার্জ ভালভ। আর এটা হলো তোমার এই যে সাকশন লাইন। এই সকল কম্প্রেসরগুলো বাসাবাড়িতে বা স্টল টাইপ রেসিপ্রকেটিং টাইপ কম্প্রেসর যেগুলি আছে, এগুলো ডিসচার্জ লাইন থাকে, যে ডিসচার্জ লাইন থাকে কম্প্রেসরের সাথে, এর সাথে কম্প্রেসরের পাম্পের সাথে সরাসরি যুক্ত থাকে। আর সাকশন লাইন থাকে যে ওপেন, এই সাকশন লাইন ওপেন, দেখছো? এই যে এটা সাকশন লাইন, এদিকে দেখো, এই দেখো সাকশন লাইন, দেখছো? এটার সাকশন লাইন ওপেন, এটার সাকশন লাইন ওপেন। কিন্তু রোটারি কম্প্রেসরের ক্ষেত্রে সাকশন লাইন হচ্ছে ক্লোজড আর ডিসচার্জ লাইন ওপেন। বোঝা গেল? ডিসচার্জ লাইন কিন্তু খোলামেলা থাকে রোটারি কম্প্রেসরের ক্ষেত্রে, আর রেসিপ্রকেটিং কম্প্রেসরের জন্য সাকশন লাইন থাকে ওপেন, ডিসচার্জ লাইন থাকে ক্লোজড, মানে পিস্টনের সাথে হেড সিলিন্ডারের সাথে সরাসরি যুক্ত থাকে। কারণ এইটাও কিন্তু এই যে রোটারি কম্প্রেসর সরাসরি এই যে পাম্পের সাথে যুক্ত, আর ডিসচার্জ লাইন থেকে কি ফ্রি। এই যে তোমার দেওয়া যে ডিসচার্জ ভালভ, এই ভালভ যখন প্রেসার দেয় ভালভ খুলে যায়, বাতাস বের হয়ে যায়। স্যার ডিসচার্জ ভালভের কাজ কি স্যার?
বাল্বের কাজ হলো গিয়ে বাতাস শুধু সে বাইর করবে, বাহির স্যার ওটা তো নন রিটার্ন ডিসচার্জ করবে, আর সাকশন সে শুধু গ্রহণ করবে। বুঝতে পারছিস? জি স্যার। এই লোকে সাকশন এবং ডিসচার্জ। একই ঘুল্লিতে দুই কাজ করে। স্যার এই সমস্যা এই পাম্পিংটাই হতো না আগে। আগে পাম্পিং দেয় চলতোই না, এর কারণ কি জানো? লক হয়ে গেছিল, পাম্প ভালো ছিল, লক বলতে আমরা লক সারাই দিলাম, তৈল দিয়ে ই করে দিলাম, তেলের কারণে জ্যাম হয়ে গেছিল, আচ্ছা এক ধরনের আবরণ পড়ে গেছিল, আবরণ পড়ে যাওয়ার কারণে কি কাজ হয় নাই। এটার খুইলে আমরা ঠিকঠাক করে দিয়েছি, ঘষা মাজা করে তেল দিয়ে দিয়েছি, বাস এখন হয়ে গেছে। লক আছে, এই যে লক আছে, এটা লক আছে, আবার এই জায়গায়ও লক আছে, এই লকটা এনে লাগিয়ে যাবে। ধরছো? এই দেখো, আবার এই যে কালো দাগ আছে দেখছো? এই কালো দাগটা কিসের? এই যে এই ভালভের, এই চাবিটার। তাহলে এটা যাবে কই? এনে গেলেই দেখবা যে মিলে গেছে, দেখছো? মিলছে? হ্যাঁ। এবার এটা কিন্তু তোমার নাট দিয়ে লাগাইলে কিন্তু বাতাস কিন্তু বের হবে না, কারণ এখানে যে ওপেন সবকিছু খোলামেলা। এই যে এদিক দিয়ে একটা বাল্ব আছে, এই যে এদিক দিয়ে বাতাসটা বের হয় মূলত, এসে এদিক দিয়ে ভিতরে যে বাতাসটা খেইলা এদিক দিয়ে বের হয়। এবার এই দিক দিয়ে করে কি পাম্পের ঠেইলা সামনে নিয়ে যায়, একদম কম্প্রেসারের এই সামনে সিলিন্ডার আছে, ওপেন জায়গা, কয়েলের আউটসাইড, এই পুরোটার মধ্যে বাতাস ছেড়ে দেয় এদিক দিয়ে। বুঝতে পারছো? এইটাকে আমরা কভার করে দিব, কভার করে যখন সিল করে দিব তখন এর কাজ শেষ হবে, নইলে কাজ হবে না। এই যে চিহ্ন দিয়েছিলাম মনে আছে? এই চিহ্নর এদিক দিয়ে এটা লাগাই দিলাম, দেখছো? সুন্দর স্যার। মিলছে? একটা ঘুরতেই থাকলে আর 10 মিনিট সময় লস। এই চিহ্ন মিলে গেছে? হ্যাঁ, এইটারই হয়েছে টেকনিক। আর নাট টাইট দেওয়ার সিস্টেম হইলো তো ডাইন বাম সামনে পিছনে, মানে এটা যদি টাইট দেই সাথেটা টাইট দেওয়া যাবে না, ক্রস হয়ে যাবে, ক্রস হয়ে গেলে ফাঁকা হয়ে গেলে আবার কাজ হবে না সঠিকভাবে। এটা টাইট দিলে বিপরীত দিকে টাইট দিতে হয়, বুঝছো? জিনিসটা ফলো করে কিন্তু ভালো করে। এই যে টাইট কিন্তু ফুল দেই নাই, সব নাটগুলো সমানভাবে আনার পরে একসাথে টাইট দিব। বুঝতে পারছো? এটাও কিন্তু একটা টেকনিক। এই এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যতটুকু তেল আমরা দিছি এতটুকু দিয়ে কাজ চলবে, কাজ চলার মতো হয়েছে। বুঝতে পারছো? এর আগে তো টানে নাই, কিন্তু এখন এটা টানলে বোঝা যাবে যে পাম্প হয়েছে, ঠিক না? জি স্যার। দাও লাইন দাও, দাও এবারে এটা অফ করো। লাইন লুজ আছে নাকি কোনো? দাও অফ করো, অফ করো। রানিং আর স্টার্টিং উল্টো হয়েছে, ঘুরাও। এর আগে যখন আমরা হাত দিছিলাম টানছিল না, এখন কেন টানতেছে? এখন আমরা কাজটা কারিগরি উপায়ে যেভাবে নিয়ম, সেই নিয়ম ফলো করছি, ফলো করে সুশৃঙ্খলভাবে কাজটা সম্পাদন করার ফলেই আমরা একটা ভালো ফলাফল পাইছি। বিষয়টা এরকম না? তাহলে কাজগুলি যদি সুশৃঙ্খলভাবে করা যায় তাহলে ভালো রেজাল্ট পাওয়া করা যায়। এই কম্পিউটারটা এর আগে কি ছিল? লাইন এই রোটার লক হয়ে গেছিল, জ্যাম হয়ে গেছিল। আমরা এটাকে কেটে ফ্রি করে দিছি, তেল দিয়া ফ্রি করে দিছি, ফ্রি করে দিয়ে এখন লাইন দিলাম, কম্প্রেসার ওকে। এটা লাগায়া ঝালাই করে এখন আবার এটাকে এসিতে লাগানোর উপযোগী করে তোলা যাবে। বোঝা গেল? তাহলে যে কোনো কম্প্রেসর নষ্ট হয় মূলত কয়টা অংশ নষ্ট হইতে পারে? প্রধানত কম্প্রেসর মোটরে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইড, একটা হচ্ছে মেকানিক্যাল সাইড। ইলেকট্রিক্যাল অংশের কি সমস্যা হইতে পারে? কয়েল ভালো আছে কিন্তু কয়েল বডি হয়ে গেছে, এই কম্প্রেসরটি চালানোর উপযোগী না। এটার জন্য কি করতে হবে? এটা ঠিক করতে হবে। আর কয়েলের বডি নাই কিন্তু কয়েল স্টার্টিং কাইটে গেছে অথবা রানিং কাইটে গেছে, এই মেশিন কি চলবে? করা যাবে। তাহলে এটা কাইটা অবশ্যই কয়েল মেরামত করতে হবে। কয়েল অংশ ভালো আছে, মেশিন চলতেছে কিন্তু পাম্পিং হচ্ছে না, তার মানে কি পাম্পিং এর সমস্যা। এটা কি সমস্যা? মেকানিক্যাল সমস্যা। এটা পাম্প কাইটা ঠিক করতে হবে বা চেঞ্জ করতে হবে। মেশিনের কয়েল ভালো, বডি নাই কিন্তু মেশিন চলতেছে না, হাই এম্পিয়ার দেখে, বেশি এম্পিয়ার দেখাচ্ছে, এটার অর্থ কি? লক হয়ে গেছে, এটার মতো, এই যে এটার মতো জ্যাম হয়ে গেছে।
বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে মূলত এই সমস্ত কারণে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই দুইটা অংশের যদি কোনো ত্রুটি হয়, কোনো সমস্যা হয়, এটাকে মেরামত করার জন্য বা কাজের উপযোগী করে তোলার জন্য আমরা এই কম্প্রেসরগুলো মেরামত বা কাইটে মেরামত করি নাকি? আর এটাই হচ্ছে কম্প্রেসর কাটার উদ্দেশ্য। পাম্প আছে এতটুকু, এই পাম্পের এতটুকু অংশের মধ্যে ধরো তেল লাগবে এনে প্রায় 700 থেকে 800 গ্রাম, প্রায় 1 লিটার পরিমাণ তেল লেগে যাবে 2 টনের ক্ষেত্রে। আর 1 টনের ক্ষেত্রে ধরো 500 থেকে 700 গ্রাম যদি তেল হয়, 1 লিটারের নিচে 500 গ্রামের উপরে। আর তেলের কতটুকু লাগে এটা আমি লোড করে দিব আলাদা আরেকবার, ছোট কম্প্রেসর থেকে বড় কম্প্রেসর পর্যন্ত আইডিয়া করে দিব। এই অনুযায়ী তোমরা তেল চার্জ করলে কোনো অসুবিধা হবে না। স্যার 1 টনের ক্ষেত্রে 500 থেকে 600, 500 থেকে 700 গ্রাম 500 এবং 500 থেকে 700 গ্রাম কেন বলছি এটা বুঝতে হবে। যদি রোটারি কম্প্রেসর হয় 500 গ্রাম দিলে কোনো অসুবিধা হবে না, কারণ এটার পাম্প ছোট থাকে, তেল পাবে। কিন্তু এখানে যদি স্টল কম্প্রেসর হয়, যে বড় কম্প্রেসরগুলো এগুলো পাশে দেখো, এইগুলির মধ্যে 500 গ্রাম দিলে 500 গ্রাম তেল দিলে হবে না, অবশ্যই আরো 200 গ্রাম 200 থেকে 250 গ্রাম বাড়ায় দিতে হবে। সাইজ বুঝা তারপরে ডিপেন্ড করবে, তাই তো স্যার? কম্প্রেসর 1 টন, কিন্তু কম্প্রেসরের যে তোমার ক্যাচিং এর যে খাঁচা, এই যে খাঁচা, এই খাঁচাটা বড়, এখানে অবশ্যই তোমার তেল বেশি দিতে হবে। এই কম্প্রেসর 150 ওয়াট, এটাও 150 ওয়াট। এটা হচ্ছে বডি ছোট, এখানে তেল বেশি দিলেও মানে তেলটা ভরে উঠবে। আর এটা একই সাইজের কম্প্রেসর, কিন্তু এটা সিলিন্ডারটা বড়, ক্যাচিংটা বড়, এই জন্য এখানে যদি তেল কিছুটা পরিমাণ বেশি না দাও তাহলে পিস্টন সঠিকভাবে তেল পাবে না। বোঝা গেল? থাকবে না। এখানে বলছি 500 থেকে 700 গ্রাম। রোটারি কম্প্রেসরের মধ্যে যদি 500 গ্রামের উপরে এবং 700 গ্রামের মধ্যে রাখো তাতে কোনো অসুবিধা হবে না, 1 টন। আর যদি স্টল টাইপ কম্প্রেসর, যে বিল স্টল কম্প্রেসর, এগুলির মধ্যে অবশ্যই 700 গ্রাম 500 গ্রামের ঊর্ধ্বে চিন্তা করতে হবে, নিচে চিন্তা করাই যাবে না। বুঝতে পারছি? রোটারি কম্প্রেসরের মধ্যে 500 গ্রাম দিলে কোনো অসুবিধা নাই, তবে 50 গ্রাম 100 গ্রাম বাড়ায় দিলে ভালো সমস্যা, তবে 700 গ্রাম অতিক্রম করা যাবে না। আর স্টল কম্প্রেসরের মধ্যে 500 গ্রামের নিচে চিন্তা করা যাবে না। বুঝতে পারছি? 700 গ্রাম হইলে ভালো হয়। আচ্ছা, এটা কি মাইপে ঢুকাইতে হবে স্যার? মাইপা দিতে হবে, মাইপা।